powered by One Feather Entertainment. নমস্কার, আপনাদের স্বাগত জানাই টক থিয়েটারের নতুন একটি এপিসোডে। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি অন্যতম গল্প রোম্যান্স, যা মূলত সামাজিক প্রেক্ষাপটে মানবিক সম্পর্কের টানাপোড়েন ও অনুভূতির সূক্ষ্ম চিত্র তুলে ধরে। বিভূতিভূষণের লেখনীতে গ্রাম বাংলা ও প্রকৃতির যে নিবিড় বর্ণনা পাওয়া যায়, এই গল্পটিতেও তার ছোঁয়া থাকলেও এটি মূলত মানুষের মনের গহীনে লুকিয়ে থাকা প্রেম, ভালোবাসা বা অব্যক্ত বেদনার কথা বলে। গল্প পাঠে ও রমেনের ভূমিকায় সৌপ্তিক মল্লিক, বীণার চরিত্রে পিয়ালি মুখার্জি, অন্যান্য চরিত্রে সৌপ্তিক, পিয়ালি, অয়ন এবং সঞ্চিতা। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কাহিনী রোম্যান্স। সমীরই প্রথমে কথাটা তুলল। তার মতে, এই যে রোম্যান্স, প্রেম ও সব নভেলিয়ানা নভেলেই ঘটে, বাস্তব জীবনে এসবের কোনো অস্তিত্বই নেই। সমীরের সাথে সুধীরও যোগ দিল বলেই মনে হলো। ক্রমে ক্রমে বাকি সবাই সমীরের মতেই মত দিল। তারপর ক্লাবের বেয়ারা চা দিয়ে গেল। চা খেতে খেতে আমাদের গল্পের ধারা শীঘ্রই এসে টেনিসে পৌঁছল, অন্য সব দিনের মতো। ঘরের কোণে ব্রিজ টেবিলের আড়ালে রমেনবাবু এতক্ষণ চাদর মুড়ি দিয়ে আরাম কেদারায় টান দিয়ে শুয়েছিলেন। এতক্ষণ পর্যন্ত কোনো তর্কেই তিনি যোগ দেননি, বিশেষ কোনো কথাও বলেননি। চায়ের এক চুমুক খেয়েই একটু তাজা হয়ে নিয়ে বললেন, দেখো, তোমরা এতক্ষণ বকে যাচ্ছিলে, আমি শুনছিলাম। কথা বলিনি বটে, কিন্তু যখন কথাটা উঠেছে তখন বলি শোনো। রোম্যান্স আছে, এবং খুবই আছে। জীবনটাই তো একটা প্রকাণ্ড রোম্যান্সে। সে চোখে দেখে কজন? দেখবার চোখই বা আছে কজনের? আচ্ছা, চাটা জুড়িয়ে যাচ্ছে, এসো খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, শোনো, তারপর বলি। রমেনবাবু আমাদের ক্লাবের নতুন মেম্বার, মাস চারেক হলো যোগ দিয়েছেন। তাকে একটু অদ্ভুত ধরনের লোক বলে আমাদের সকলেরই মনে হয়েছে। ব্রিজ, টেনিস, দাবা কোনো খেলাতেই কোনো দিন তিনি যোগ দেননি। খুব বেশি মেশামেশি বা গল্পও কখনো তাকে করতে দেখা যায় না। আপন মনে এসে বসেন, কাগজপত্র পড়েন, সন্ধ্যার আগেই উঠে চলে যান। কিন্তু লোকটির মধ্যে এমন একটা জিনিস আছে যাতে ক্লাবের সকলে তাকে খুব পছন্দ করে। তিনি না এলে, কেন তিনি এলেন না সে সম্বন্ধে আলোচনা হয়। আর একটা জিনিস এই যে, তাঁর আড়ালে তাঁর সম্বন্ধে খারাপ কথা কেউ কিন্তু কোনোদিন বলতো না। ইতিমধ্যে চা খাওয়া হয়ে গেছিল। রমেনবাবু চা শেষ করে রুমালে মুখ মুছে গল্প শুরু করলেন। বছর কয়েক আগের কথা। তখন আমি একটা স্বদেশি ব্যাংকের শেয়ার বিক্রি ও প্রচারের কাজে ঢাকা যাই। সেই প্রথম ওই অঞ্চলে যাওয়া। সময়টা শীতের শেষ হলেও কলকাতার ধারণায় আমি শীতের কাপড় সঙ্গে নিয়ে যাইনি। এক দফা পদ্মার স্টিমারে, তারপর ট্রেনে শীতে হি হি করে কাঁপতে কাঁপতে রাত 9:30-10টার সময় গিয়ে ঢাকায় পৌঁছলাম। আমাদের ব্যাংকের একজন ডিরেক্টর ঢাকা শহরের এক ভদ্রলোকের নামে একখানা চিঠি দিয়েছিলেন। তিনি শহরের একজন বড় উকিল। তাঁরই বাসায় গিয়ে ওঠার কথা ছিল। আমি যখন সে বাড়ি গিয়ে পৌঁছলাম তখন রাত 10:30টার কম নয়। বেশ জ্যোৎস্না রাত। কম্পাউন্ডের বাঁ ধারে ফুল বাগান, জাফরিতে মাধবীলতা এঁকে বেঁকে উঠেছে। আলো আধারে পাতার আড়ালে বড় বড় ব্ল্যাক প্রিন্স গোলাপ ফুটে রয়েছে।
গাড়ি থামতেই একজন হিন্দুস্তানি দারোয়ান রুটি সেঁকা ফেলে গাড়ির কাছে এসে সেলাম করে দাঁড়ালো। সালাম বাবু। উকিলবাবু বাড়িতে আছে? দারোয়ান বলল, না, উকিলবাবু তো বাড়িতে নেই। আজ 3-4 দিন হলো তিনি কুমিল্লাতে গিয়েছেন। কবে আসবেন তার কোনো ঠিক নেই। তা শুনে কোচম্যানকে গাড়ি ফেরাতে বলেছি। ডাক বাংলোতেই অগত্যা উঠব। একটি ছেলে বাড়ির মধ্যে থেকে বার হয়ে এলো। সঙ্গে সঙ্গে সেই দারোয়ানটিও এলো। সে যে ইতিমধ্যে কখন বাড়ির ভেতর ঢুকেছিল তা আমি লক্ষ্য করিনি। ছেলেটি বলল, বাবা কাল সকালেই আসবেন, আপনি যাবেন না। বাবা শুনলে দুঃখ করবেন। রামদিন, বাবুর জিনিসপত্র নামিয়ে দাও। সুতরাং রয়ে গেলাম। খাওয়া ও থাকার ব্যবস্থা খুব সুন্দর হলো। সারা দিনের পরিশ্রমে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়লাম। পরদিন সকালে উঠে বাইরের বারান্দাতে বসে কাগজ পড়ছি। দেখলাম গৃহস্বামীর গাড়ি সদর গেট দিয়ে কম্পাউন্ডের মধ্যে ঢুকল। তিনি গাড়ি থেকে নেমে আমায় দেখে আমার পরিচয় জেনে খুব খুশি হলেন। ওহো, আপনি? আচ্ছা, বেশ বেশ। তা আপনার পথে আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আগে যদি জানতে পারতাম তাহলে একটা গাড়ির ব্যবস্থা করতে পারতাম। না না, তার কোনো দরকার নেই, সব ঠিক ছিল। যাক, বেশ বেশ। একদিনের মধ্যে আমি যেন বাড়ির লোক হয়ে পড়লাম সেই বাড়িতে। রাত্রে আমার খাওয়ার স্থান হলো বাড়ির মধ্যের দাওয়ায়। পরদিন সকালে আমার বাইরের ঘরে একটি 12-13 বছরের সুন্দরী মেয়ে চা ও খাবার নিয়ে এলো। বেশ ডাগর ডাগর চোখ, কালো চুলের রাশ পিঠের ওপর পড়েছে। মুখ দেখে বুদ্ধিমতী মনে হয়। চা ও খাবারের প্লেট টেবিলের উপর রেখে সে চলে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই যে খুকি, তুমি বুঝি বাড়িতেই থাকো? নাম কি তোমার? সে হেসে তার নাম জানালো। বলল তার নাম বীণা। তারপরেই সে চলে গেল। পরের দিন সকালে সেই মেয়েটি আবার চা নিয়ে এলো। এই দিন সে অত শীঘ্র চলে গেল না। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি বুঝি স্কুলে পড়ো না? হ্যাঁ, আমি মিডফোর্ড গার্লস স্কুলে পড়ি। তা তোমার কোন ক্লাস? এবারে 4th ক্লাসে উঠেছি, এই জানুয়ারি মাসে। আচ্ছা, তা কি কি বই পড়ো? কিছুক্ষণ ধরে আমাদের কথাবার্তা চলল। বিকালে সে নিজেই আবার এলো। আমার ঘরের চেয়ারটার হাতলের ওপর বসলো। বলল, আপনি বুঝি বই লেখেন? কি করে জানলে বলো দেখি? আপনার নাম দেখেছি। কই, কোন ম্যাগাজিন? আনো তো দেখি। আমাদের বাড়িতে যে ম্যাগাজিন আসে তাতে আছে। বীণা 2-3খানা ম্যাগাজিন নিয়ে এলো। তারই একটাতে আমার একটা অর্থনৈতিক প্রবন্ধ বার হয়েছিল বটে। সেইটা বীণা খানিকক্ষণ ধরে পড়ল। তারপর সেটা মুড়ে রেখে এ গল্প ও গল্প করতে লাগলো। আমি মুখে মুখে ট্রান্সলেশন জিজ্ঞাসা করলাম তাকে। সবগুলোর উত্তর দিল। আমার একটু ঢাকা মিউজিয়াম দেখতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বিকালটায় বীণা অনেকক্ষণ ধরে ঘরে বসে রইল। মিউজিয়াম দেখতে যাওয়া না হলেও কোনো ক্ষতি হলো না। সেদিন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। শেষ রাত্রে কি জন্য যেন ঘুম ভেঙে গিয়েছিল। কানে গেল বাড়ির মধ্যে মেয়েলি গলায় কে যেন চেঁচিয়ে চেঁচিয়ে ইউক্লিডের জিওমেট্রি পড়ছে। From an equal point and they are equal and ভারী আশ্চর্য লাগলো। বীণা নিশ্চয়ই নয়, কারণ 4th ক্লাসে জিওমেট্রির ট্যানজেন্ট কোনো স্কুলেই পড়ানো হয় না। আর তাছাড়া সেটা বীণার গলাও নয়। ঘড়িতে দেখলাম রাত 4টে বেজেছে। মনে মনে ইউক্লিডের অপূর্ব প্রভাবকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না। এই শীতের রাত্রে 4টের সময় কার জ্ঞান পিপাসা এত প্রবল হয়ে উঠেছে জানবার ভারী ইচ্ছা হলো। সকালে বীণা চা নিয়ে আসতেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা বীণা,
শেষ রাত্রে কে জিওমেট্রি পড়ছিল বলো তো বাড়ির মধ্যে? তুমি? আমি না, দিদি। এইবার ম্যাট্রিক দেবে। এই সামনের বুধবার থেকে ওর পরীক্ষা শুরু। কই, তোমার দিদি ম্যাট্রিক দিচ্ছে সে কথা তো শুনিনি। স্কুলের গাড়িতে তো তুমি একলা যাও দেখেছি। বিনা হেসে গড়িয়ে পড়ে আর কি, বলে, বারে, বেশ লোক তো আপনি। দিদি তো অ্যালাউ হয়ে বাড়িতে বসে পড়ছে। ও বুঝি আমার সঙ্গে রোজ রোজ স্কুলে গাড়িতে পড়তে যাবে? কথাটা বিনা ঠিকই বলেছে। তার হাসিটা নিতান্ত অসঙ্গত নয় বটে। সেদিন বিকালে স্কুলের গাড়িটা যখন এসে লাগলো, তখন আমি রোয়াকে পায়চারি করছিলাম। বিনাকে নামতে দেখলাম না, কিন্তু আর একটি মেয়ে নামলো। বয়স 15-16 হবে। অপূর্ব সুন্দরী, লাল পাড় সিল্কের জ্যাকেটের বাইরে নিটোল শুভ্র বাহু দুটি যেন হাতির দাঁতে কুঁদে তৈরি। একবার আমার দিকে চোখ ফিরিয়ে চেয়ে দেখে শান্ত গতিতে বাড়ির মধ্যে ঢুকল। সন্ধ্যার একটু আগে বিনা এসে বলল, আপনি কি এখন চা খাবেন নাকি ঘুরে এসে খাবেন? আমি কিছু উত্তর দেওয়ার আগেই বিনা আবার বলল, আচ্ছা, দিদিকে আজ দেখেছেন তাই না? আগেই বলেছি বিনা ভারী বুদ্ধিমতী মেয়ে। সে আমার মুখ দেখেই ব্যাপারটা বুঝে নিয়ে বলল, আজ বিকেলে স্কুলের গাড়ি থেকে যে নামলো ওই তো দিদি। আমি তো আজ স্কুল যাইনি। দিদি রিসিট আনতে স্কুলে গেছিল ও বেলা। দিদি আমাকে জিজ্ঞেস করলো, বাইরের ঘরে ও ভদ্রলোকটি কে রে? মনে মনে অভিমান হলো। বড় মানুষের মেয়ে বটে, সুন্দরীও বটে, কিন্তু আজ 6-7 দিন আমি যে তার বাপের বৈঠকখানার একখানা চেয়ার টেবিলের মতো বাইরের ঘরের এক কোণে পড়ে আছি, এতদিনের মধ্যে এই হতভাগ্যের সম্বন্ধে সে সংবাদটুকু কি তার কানে পৌঁছয়নি? দিন 2 কেটে গেল। এই কদিনে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে যথেষ্ট ঘোরাঘুরি করলাম। তাতে ঠিক সময়ে স্নানাহার হয়ে উঠত না কোনো দিনই। সুতরাং বিনার সঙ্গে দেখা হওয়ার সময় হতো না। তৃতীয় দিন সকালে বেরিয়ে সন্ধ্যার কিছু আগে ফিরে এলাম। বারান্দাটাতে বসে একটু বিশ্রাম করছি। হঠাৎ বিনা ঘরে ঢুকে হাসি মুখে বলল, ঠাকুর 2 বার, তারপর আমি 2 বার আপনাকে ডাকতে এসে ফিরে গিয়েছি। আচ্ছা, আপনার কি খিদে দেশটা কিছুই পায় না? কোথায় ছিলেন সারাটা দিন? আমি উত্তর দেওয়ার আগেই সে আবার বলে উঠল, মুখ হাত ধুয়ে ফেলুন, আপনার চা নিয়ে আসি। বাবা এখনো কাছারি থেকে ফেরেননি, চায়ের জল বসানোই আছে। অল্প পরেই সে চা নিয়ে এসে অভ্যস্তভাবে সামনের চেয়ারের হাতলটার ওপর বসে অনর্গল বকে যেতে লাগলো। অদ্ভুত মানুষ বটে আপনি। কোথায় কোথায় ঘোরেন বলেন তো সারাটা দিন? সব কথার উত্তর পাবারও প্রত্যাশা সে রাখে না। আপনা আপনি বেশ বলে যেতে পারে। সে বলে, আজকে ভারী মজা হয়েছে। আমি আপনার একটা লেখা দিদিকে দেখিয়ে বললুম, পড়ে দেখ তো। দিদি পড়তে গিয়ে দিদি কিছুই বুঝতে পারে না। দাঁড়ান, সেটা নিয়ে আসি। আমার উত্তরের অপেক্ষা না করেই সে বাড়ির মধ্যে চলে গেল। কিন্তু সেদিন আর সে বাইরের ঘরে দেখা দিল না। বিনার খামখেয়ালিপনা আমার জানা ছিল, কাজেই এতে আমি একটুও অবাক হলাম না। পরদিন সকালে সে এলো, হাতে একখানা বঙ্গবন্ধু আমায় দেখিয়ে বলল, এই নিন, আপনার লেখাটা নিয়ে এসেছি, একটু বুঝিয়ে দিন তো। লাল পেন্সিলে দিদি দাগ দিয়ে রেখেছে জায়গাগুলো। সেই মাসের বঙ্গবন্ধুতে আমার আর একটা প্রবন্ধ বেরিয়েছিল। সেটাও ছিল একটা অর্থনৈতিক প্রবন্ধ। হাতে নিয়ে মনে মনে ভাবলাম, যদি ম্যাট্রিক ক্লাসের একটি মেয়েকেও তাক লাগিয়ে না দিতে পারলাম, তবে অনবরত দিন 15 ধরে এত লাইব্রেরিতে যাতায়াত আর নানান ইয়ারবুক নাড়াচাড়া করবার সার্থকতা কি? বিনা বিকেলবেলা একখানা খাতা নিয়ে এসে বলল, নিন, চা খেয়ে নিন। খেয়ে নিয়ে দিদির এই ট্রান্সলেশনটা হয়েছে কিনা দেখে দিন তো। ট্রান্সলেশন? দিদি বলল আপনাকে দেখাতে।
সেটা হাতে নিয়ে দেখলাম বেশ গোটা গোটা মুক্তোর মতন হাতের লেখা, কিন্তু ট্রান্সলেশনটা বিশেষ উঁচু দরের নয়। আচ্ছা ধরুন 20 নম্বর আছে, তাহলে আপনি কত নম্বর দেবেন? নম্বর? তাই ধরো, অবশ্য বাংলাটা খুব শক্ত, তা ধরো 4 কি 5 দিতে পারি। মোটে? এ বাবা, তাহলে তো এবার দিদি একেবারে ইংরেজিতে ফেল। না না, ফেল করবে কেন? আর একটা সোজা দেখে করলেই তো, মানে এটা বেজায় শক্ত কি না। বিকেলে বিনা এসে বলল, দিদি বলেই দিয়েছে আপনাকে রোজ রোজ তার ট্রান্সলেশন দেখে দিতে হবে, পারবেন তো? খুব পারবো, নিয়ে এসো না কাল থেকে। সেদিন থেকে আমার কাজ হলো রোজ রোজ এক রাশ করে ইংরেজি বানানের ভুল সংশোধন করা। তবে হাতের লেখাটি কিন্তু ভীষণ সুন্দর। খাতার শেষে গোটা গোটা অক্ষরে আমার ছাত্রীটির নাম লেখা থাকে, প্রতিমা দেবী। কয়েকদিন খুব গুমোটের পর বিকেলের দিকে সেদিন খুব বৃষ্টি হলো। উকিলবাবুর বাড়ির সামনের এক বড় বট গাছে নতুন পাতা গজিয়েছে। বারান্দায় বসে সেদিকে তাকিয়ে আমি আমার দেশের বাড়ির কথা ভাবছিলাম। কতদিন যায়নি। কাজের খাতিরে এদেশে বিদেশে ঘুরে বেড়াই, তবুও যখন নববর্ষা নামে বৃষ্টি ভেজা বাতাসে এখান থেকে 300 মাইল দূরের সেই গ্রামের ভিজে মাটির গন্ধ যেন ভাসিয়ে আনে। মনে হয় আমার ছোট ভাই অন্তু হয়তো এতক্ষণে আমাদের উঠোনের বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসিয়ে খেলা করছে। গোঁসাই কাকাদের বৈঠকখানাতে এতক্ষণে তাসের খুব মজলিস বসেছে। মনটা বড় খারাপ হয়ে যায়। ইচ্ছে হয় চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে উঠি। উকিলবাবু কয়েকদিন হাই ব্লাড প্রেশারের জন্য বাড়িতেই ছিলেন, কাছারিও যাননি। তিনি ঝড় বৃষ্টি থামবার পরে বারান্দাতে এসে আমার পাশে একটা আরাম কেদারায় বসে নানা গল্প করতে লাগলেন। কদিন আপনার খোঁজ খবর করতে পারিনি, কোনো অসুবিধা হয়নি তো আপনার? না না, ঠিক আছে। বিনা বলছিল আপনি প্রতিমার ট্রান্সলেশন রোজ দেখে দেন, কিরকম বুঝছেন? পাস টাস করবে? ইংরাজিটা তেমন জানে না। যদি কিছু মনে না করেন তবে আপনাকে একটা অনুরোধ করতে পারি। মেয়েটিকে না একটু করে দেখবেন আপনার সময় মতো, শুধু ইংরেজিটা দেখে দিলেই হবে। ওর মাস্টারমশাই ছিল জানেন তো, কিন্তু হঠাৎ মা মারা যাওয়াতে বেচারা জানুয়ারি মাসে বাড়ি চলে গেল, আর এলো না অবশ্যই। যদি আপনার... বলা বাহুল্য, আমাকে এ বিষয়ে রাজি করাতে তার যতটা বাক্য ব্যয় করার প্রয়োজন ছিল তিনি তার চেয়ে যেন একটু বেশিই করলেন। তারপর দিন 2 কেটে গেল। প্রতিমা রোজ বিকেলে নয় দুপুরে খাতা নিয়ে এসে বসে। সঙ্গে থাকে বিনা, কোনো দিন সেও থাকে না। ওর স্বভাবটা ভারী মিষ্টি, অথচ ওর মধ্যে এমন একটা স্বাভাবিক গাম্ভীর্য আছে যা সহজে কাছের হয়ে পড়া যায় না। সেদিন প্রতিমা এসে সামনের চেয়ারটাতে বসল। ট্রান্সলেশন দেবার পরে সে মুখ নিচু করে হেসে ফেলে বলল, আমি পারবো না, এটা বদলে দিন। এমন আর কি শক্ত, করে দেখবে খুব সোজা। সে আবার ঠিক সেইভাবে হেসে বলল, না আমি পারবো না, আপনি বদলে দিন। যে সুরে কথাটা বলল সেটা অতি শান্ত মৃদু হলেও মনে হলো এরপর আর তর্ক চলে না। বদলে দিলাম বটে, কিন্তু ভাবলাম মেয়েটি একটু একরোখা ধরনের। পড়াশোনা শেষ করেই প্রতিমা খাতাপত্র উঠিয়ে নিয়ে চলে গেল। একটু পরে বিকেলের দিকে আবার খুব ঝড় বৃষ্টি নামল। এই অবস্থায় চুপ করে বারান্দাটায় আরাম কেদারায় বসে আছি।
এমন সময় পেছনে দরজা খোলার শব্দ হলো। চেয়ে দেখি আগে আগে বীণা, পিছনে প্রতিমা ঘরে ঢুকছে। মাস্টারমশাই দেখেছেন কেমন বৃষ্টি নেমেছে? আমার না বৃষ্টি খুব ভালো লাগে। এসো এসো, তা ভিজতে ভিজতে এলে যে? দিদি বললো আপনি এখানে একলা বসে আছেন, তাই চল গিয়ে গল্প। প্রতিমা তার দিকে ভ্রু কুঁচকে তাকালো, বলল, এই আমি? পূর্বেও কথাটা মনে হয়েছে, এখনো মনে হলো। প্রতিমা যে সুন্দরী, তার ব্লাউজের হাতার লাল সিল্কের পাড়ের সঙ্গে সুন্দর বাহু দুটির নিটোল গঠনের দিকে চেয়ে এ কথা মনে মনে অস্বীকার করতে পারলাম না। কিন্তু সকলের চেয়ে অদ্ভুত তার দুটি চোখ ও ভুরু দুটির একটা বিশেষ ভঙ্গি। সেটা কি তা ঠিক মুখে বোঝানো যায় না, অথচ যে ধরনের সৌন্দর্যে মনের মধ্যে একটা ব্যথার জন্ম দেয়, ওর মুখের সৌন্দর্যটা ঠিক সেই ধরনের। একা বসে থাকতে আপনার খুব ভালো লাগে না? বসে বসে লেখেন বুঝি? উফ, কি শক্ত লেখাই লিখেছেন। আচ্ছা, অত পার্সেন্টেজ, গ্রাফ, সেন্সাস রিপোর্ট কোথায় পেলেন? সব বুঝি আপনার মুখস্থ? মুখস্থ কি আর থাকে? ওসব লাইব্রেরিতে গিয়ে বই দেখে লেখা। অত মুখস্থ থাকলে একটা সচল ইয়ারবুক হয়ে উঠব যে। আচ্ছা, আপনার দেশ কোথায়? অনেক দূর, বর্ধমান জেলায়। তোমার জিওগ্রাফি আছে ম্যাট্রিকে? জিওগ্রাফি না থাকলেও বর্ধমান জেলাটা জানি। আমাদের ক্লাসের জিওগ্রাফিতে বর্ধমান জেলার কথা আছে। আচ্ছা, আপনাদের দেশে খুব ধান হয় আর খুব কয়লার খনি আছে না মাস্টারমশাই? কয়লার খনি নেই এমন নয়, তবে একটু পশ্চিম ঘেঁষে। কয়লার খনি দেখেছেন আপনি? আচ্ছা, ও কি করে হয়? কয়লার খনির কথা এসে পড়াতে স্বভাবতই অনেক কথা মনে পড়ল। পৃথিবীর আদিম জন্মকথা, নেবিউলা, স্তর বিভাগ, একদিকে প্রতিমার সৌন্দর্য, অন্যদিকে এসব বৈজ্ঞানিক রোম্যান্স। যেন একদিকে নারীর কমনীয়তা, অন্যদিকে পুরুষের বিশাল প্রসারতা ও উদার কল্পনার প্রতীক। প্রতিমা খুব মন দিয়ে শুনছিল এবং মাঝে মাঝে এ প্রশ্ন সে প্রশ্ন জিজ্ঞাসা করছিল। শেষ হয়ে গেলে বলে, আমি এসব কথা শুনিনি তো কোনোদিন, স্কুলে তো কেউ বলে না। ওরা চলে গেল। অবশ্য ঘরে বসেই আমি শুনতে পাচ্ছিলাম, বাইরে গিয়েই প্রতিমা নিচু গলায় বীণাকে শাসন করছে। ওরকম মাস্টারমশাই করছিলি কেন রে? ভারী খারাপ শোনাচ্ছিল। উনি কি আমাদের মাইনে নিয়ে পড়ান? কয়েকদিন পরে হঠাৎ আমি কলকাতায় ফেরবার জরুরি টেলিগ্রাম পেলাম অফিস থেকে। পরদিন সকালে বিছানাপত্র বাঁধা ছাঁধা চলছে। বীণা এসে বলল, না, আপনার আজকে যাওয়া হবে না। হ্যাঁ? বেশ তো, আপনি ভরা অমাবস্যায় বাড়ি থেকে চলে যাচ্ছেন। দিদি বলে দিয়েছে মাস্টারমশাইকে বারণ করে দিতে, অমাবস্যায় যাওয়া আর চলবে না। কাল যাবেন খন, ঠিক আছে? বিছানাপত্র সব বাঁধা হয়ে গেছে, খুলুন, আমি ধরবো। সেদিন অমাবস্যা কাটবার কথা ছিল না, সুতরাং বিছানাপত্র আবার খুলতে হলো। পরদিন সকালে আর এক কাণ্ড। 10টার গাড়িতে আমি যাব। উকিলবাবু আমার সাথে যাবেন। কি যেন কাজ আছে তার ফরিদপুরে। নারায়ণগঞ্জ থেকে এক স্টিমারেই আমরা যাব। সকালে দুজনে একসঙ্গে খেতে বসেছি। হঠাৎ উকিলবাবু প্রতিমার ওপর রেগে উঠলেন। আজকে রান্নাবান্নার ভার তারই ওপর বুঝি উকিলবাবু দিয়েছিলেন। সে একটু বেলায় আরম্ভ করিয়েছে ঠাকুরকে দিয়ে, এই সামান্য ব্যাপার নিয়ে। বিশেষ করে আমি সেখানে একজন বাইরের লোক। আমার সামনে মেয়েকে এমন রূঢ় ও অপ্রীতিকর কথাবার্তা বললেন, যাতে করে আমি অত্যন্ত সংকোচ বোধ করতে লাগলাম। আমার দিকে চেয়ে তিনি বলতে লাগলেন, দেখলেন রমেনবাবু, আজকালকার মেয়েদের? আমি ওকে কাল রাত থেকে বলছি সকালে আমরা বেরোবো, সব যেন ঠিক থাকে। দেখছেন তো
একবার কাণ্ড কারখানাটা আপনি দেখুন শুধু। বলি এটা কি ঝোল নাকি ছাই? এর নাম ঝোল না। আমি সত্যি বলছি রমেনবাবু, আমি আজকালকার ওসব বিবি সাজা একবারে পছন্দ করি না। খুব হয়েছে পড়াশোনা, আর দরকার নেই, যথেষ্ট হয়েছে। আমার সামনেই এসব কথা হওয়াতে আড়াল থেকেই হয়তো প্রতিমা লজ্জায় অপমানে ভেঙে পড়তে চেয়েছিল। কেননা আমি সম্পূর্ণ বাইরের লোক, বকাঝকার পর সে আর আমাদের সামনে পরিবেশন করতে আসেনি। অত্যন্ত ভারী মন নিয়ে ঘরটিতে ফিরে এলাম। একটু পরেই বিনা চায়ের কাপে 1 কাপ দুধ নিয়ে এলো। এই নিন, দুধ মিষ্টি খেয়ে নিন। দুধ মিছরি কেন? বাড়ি ছেড়ে কারোর কোথাও যাওয়ার সময় তাকে দুধ মিষ্টি দিতে হয়। উপরের ঘরে বাবাকে দিয়ে এলাম, দিদি বলে দিল আপনাকেও দিতে। গত 3 দিন প্রতিমার সাথে আমার দেখা হয়নি। আজ এই মাত্র যেটুকু খাওয়ার সময় দেখা হয়েছিল, তাও খুব অল্পক্ষণের জন্য। যাবার সময়ও দেখা হলো না। শুধু বিনা বিছানাপত্তর গাড়িতে ওঠানোর সময় কাছে কাছে ছিল। কয়েকদিন ধরে একটা সন্দেহ হয়েছিল। বিনাকে জিজ্ঞেস করলাম, বিনা, একটা কথা বলি, তোমার মাকে তো কোনোদিন দেখতে পাইনি। আসলে আমার মা 1 মাস হলো মামার বাড়ি গিয়েছে, ছোট মামার বিয়েতে। এই বুধবার চলে আসবেন। আর দিদির মা নেই। প্রতিমা তোমার আপন বোন না? বারে একদিন আছেন তাও জানেন না বুঝি? আপনার মন কোথায় থাকে? হ্যাঁ, একদিন তো আপনার সাথে কথা হয়ে গিয়েছিল। আগে কবে এই নিয়ে কথা হয়েছিল তা আমার মনে পড়ল না। তবে এতদিনের একটা খটকা আমার কাছে আজ পরিষ্কার হয়ে গেল। তাই বিনা ও প্রতিমার মুখের গড়নে এতখানি তফাৎ। কথাটা অনেকবার মনে হলেও ঠিক কিছু ধারণা করতে পারিনি এতদিন। অন্যমনস্কভাবে উকিল বাবুর সঙ্গে তাঁর গাড়িতে উঠে বসলাম। আজ কয়েকদিনের তো জানাশোনা, কিন্তু চলে যাওয়ার সময় মনে হতে লাগলো প্রথম এসে এই অপরিচিত লোহার গেটের মধ্যে যখন আমার গাড়ি ঢুকেছিল, সেদিন আজ অনেক দূর পেছনে পড়ে গিয়েছে। আজ এই বাড়ির প্রতিটা জিনিস, ওই পাতাবাহারের গাছ, বাইরের উঠোনের ওই পুরনো ইঁদারাটা, সব যেন হঠাৎ বড় প্রিয় হয়ে উঠেছে। যেন বাসাহারা পাখি উড়তে উড়তে বাসার সন্ধান পেয়েছিল। সে বাসায় তার কোনো দাবি দাওয়া নেই, শুধু মনের মধ্যেকার একটা অনির্দিষ্ট নির্ভরতার ভাবে সেই মিথ্যে অধিকারের কথাটা মনে করিয়ে দিত মাত্র। তাই আজ ছেড়ে যাওয়ার বাস্তবতার সঙ্গে তার নিজের কাছে পরিষ্কার হয়ে উঠেছে যে সে অধিকারের বোধটা কতটা অসঙ্গত ও ভিত্তিহীন। দেশে ফিরে অল্প কিছুদিন বাড়ি থাকবার পরেই কয়েক মাস একরকম কেটে গেল। পুজোর পরে কার্তিক মাসের প্রথমে হঠাৎ অফিসের হুকুম এলো আবার ঢাকা যাওয়ার। এবার যখন গোয়ালন্দ থেকে স্টিমারে উঠলাম তখন আগেকার মতো ভিড় ছিল না। পদ্মা শান্ত ও স্থির। চড়ে চড়ে কাশের বন ঘন সবুজ, আকাশের রং তিসির ফুলের মতো নীল। নারায়ণগঞ্জ পর্যন্ত ভারী আরামে কাটল। ঢাকায় নেমে কিন্তু বিনাদের বাড়িতে না গিয়ে ডাক বাংলোয় উঠলাম। নানা কারণে এবার বিনাদের বাড়ি আর উঠতে পারা গেল না। বারবার অনাহুতভাবে তাদের ওখানে গিয়ে উঠলে তারাই বা কি মনে করবে? তার চেয়ে বরং নিজের কাজকর্ম সেরে এমনি একদিন তাদের বাড়িতে গিয়ে সকলের সঙ্গে দেখাশোনা করে আসা যাবে ক্ষণ। আবার জ্যোৎস্নাপক্ষ ঘুরে এলো। ডাকবাংলোর কম্পাউন্ডের হাসনুহানা ঝোপের মিষ্টি গন্ধ ভরা ঝিরঝিরে বাতাসে বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কথাই মনে ওঠে। একবার মনে হচ্ছিল এই অপরিচিত ঢাকা শহরটিতে এমন কেউ আমার আপনজন আছে যে যদি সে জানে আমি ঢাকাতে এসেছি এবং লক্ষ্মী ছাড়ার মতো ডাক বাংলোয় উঠে দাড়িওয়ালা বাবুর্চির রান্না করা ডাল ভাত খাচ্ছি, তাহলে সে মনে মনে ভারী দুঃখ পাবে। কারণ আমি জানি
আমার খাওয়ার ব্যাপারে কিছুমাত্র অনিয়ম হলে তার সহ্য হবে না, নানা অনুযোগ করে ঠিক সময় খেতে বাধ্য করবে। কিসে আমার স্বাচ্ছন্দ্য বাড়ে তার জন্যে অলক্ষ্যে কত চেষ্টা ছিল তার। একবার মনে হচ্ছিল এসব ভেবে লাভ কি? অতিথির প্রতি সৌজন্যকে অন্য কিছু বলে মনে করবার অধিকারই বা আমায় কে দিয়েছে? দিন 15 ঢাকায় কেটে গেলেও বিনাদের বাড়ির রাস্তা পর্যন্ত মারালাম না ইচ্ছে করেই। কিন্তু শেষ পর্যন্ত শুধু শেয়ার বিক্রি ও পুরাতত্ত্ব আলোচনা করে সময় কাটানো অসম্ভব ও একঘেয়ে হয়ে উঠল। একদিন বিকেলের দিকে ওদের বাড়িতে ছড়ি হাতে নিশ্চিন্ত মনে বেড়াতে গেলাম। গেটের মধ্যে ঢুকে চোখে পড়ল বাড়ির ওপরের ঘরে সব জানলা বন্ধ। উকিলবাবুর অফিস ঘরের সামনে রামধনুয়া বেয়ারাও টুলের ওপর বসে নেই। কি করা যায় বা কাকে ডাকবো ভাবছি, এমন সময় উকিলবাবুর পুরনো খানসামা ছকু বাজার থেকে কি কিনে নিয়ে গেট দিয়ে বাড়ি ঢুকেই আমাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। বাবু, আপনি? হ্যাঁ, এখান দিয়ে যাচ্ছিলাম। তাই তা তোমার বাবু কোথায়? আপনি শোনেননি? জানেন না কিছু? পরে সে একে একে যা বলে গেল তার সংক্ষেপে কিছুটা এই রকম। গত ভাদ্র মাসে উকিলবাবু হৃদরোগে হঠাৎ হার্ট ফেল করে মারা যান। তার ওপর বিপদ, বড় দিদিমণি পরীক্ষায় ফেল হন এবং তারপরই তার মাথা খারাপ মতো হয়ে গিয়েছে। তিনি আছেন তার মামার বাড়ি। বিনাকে নিয়ে তার মা নিজের বাপের বাড়ি চলে গিয়েছেন এবং সেইখানেই আছেন। বর্তমানে এই বাড়িতে দারোয়ান আর ছকু ছাড়া আর কেউ থাকে না। অন্য চাকর বাকরের জবাব হয়ে গিয়েছে। ডাকবাংলোয় ফিরে সেদিন কোনো কাজে মন গেল না। প্রতিমার কথা ভেবে আমার মন ভারী হয়ে উঠতে লাগলো। বাংলোর নির্জন বারান্দাটার অন্ধকারও যেন ভিজে হয়ে উঠল ওর নানা ছোটোখাটো কথাবার্তার স্মৃতিতে। পরদিন সকালে আমি হঠাৎ আবিষ্কার করলাম যে ব্যাংকের শেয়ার বিক্রির কাজটা যে পরিমাণে হওয়া উচিত ছিল ততটা হয়নি। সকাল সন্ধ্যায় সব সময় মহা উৎসাহে ঘুরে ঘুরে অফিসের কাজ করে বেড়াই আর কলকাতার অফিসে বড় বড় রিপোর্ট পাঠাই। দিন 5 পরে সেদিন সকালে স্নান করে বসে বসে খবরের কাগজ পড়ছি। এমন সময় ডাকবাংলোর বেয়ারা বলল, হুজুর, আপনার কাছে একজন দেখা করতে এসেছে। একটু পরেই দেখি উকিলবাবুর বাসার ছকু খানসামা বেয়ারার সঙ্গে ঘরে ঢুকছে। আমি আগ্রহের সুরে বললাম, কি মনে করে? পরশুদিন ছোট দিদিমণি বাড়িয়েছেন মায়ের সঙ্গে। আপনি সেদিন বাসায় গিয়েছিলেন শুনে আমায় বলে দিলেন ডাক বাংলোয় আপনি আছেন কিনা দেখে আসতে। থাকলে আপনি যেন অবশ্যই একবার ও বাড়িতে যান। তা বাবু, আপনি তো বাংলোতেই আছেন, আপনাকে কিন্তু বিকেলে ও বাড়িতে যেতেই হবে। আমি তাকে বলে দিলাম, আচ্ছা ঠিক আছে, অফিসের কাজ সেরে বিকেলের দিকে আমি নিশ্চয়ই যাব। বিকেলে যখন বিনাদের বাড়ি গেলাম তখন সন্ধ্যা হবার খুব বেশি দেরি ছিল না। রাস্তার ধারে ধারে আলো দিয়েছে, মোড়ে মোড়ে ফেরিওয়ালা হেঁকে যাচ্ছে। ওদের বাড়ি পৌঁছে বাড়ির মধ্যে খবর পাঠালাম। একটু পরে বিনা এসে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে মৃদু স্বরে জিজ্ঞাসা করল, আপনার শরীর ভালো আছে? একরকম মন্দ নয়। তা তোমাদের খবর কি? বিনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ল। কথাটা জিজ্ঞাসা না করাই বোধহয় উচিত ছিল। সান্ত্বনা সূচক গোটা কতক মামুলি কথা বলে আনাড়ির মতো বসে রইলাম। কিন্তু বিনার একটা অদ্ভুত গুণ আছে, আর ওই জন্যেই আমি বিনাকে ভারী পছন্দ করি। এত অল্পক্ষণের মধ্যে সে নিজেকে সামলে নিল, চোখ মুছে নিয়ে বলল, আপনি এখানে উঠেছেন কোথায়? ডাক বাংলোয়? আচ্ছা, এইবার তো আমরা চলে এসেছি। জিনিসপত্র নিয়ে তবে এখানে চলে আসুন কাল সকালেই। বিনা কথাটা এমন হুকুমের সুরে বলল যে হঠাৎ তার প্রতিবাদ করা সম্ভবপর নয়। আমি বসে বসে নানান অবান্তর কথা তুলতে লাগলাম, যেন প্রধানত সেইগুলো জানবার আগ্রহেই আমি এতটা পথ হেঁটে এসেছি।
শেষে বললাম, প্রতিমা কোথায়? এই প্রশ্নটা অনেকবার মুখে এলেও এতক্ষণের মধ্যে কি জানি কেন একবারও মুখ ফুটে জিজ্ঞাসা করে উঠতে পারিনি। দিদি এখনো সারেনি। বড় মামাবাবু সঙ্গে করে চুনার নিয়ে গেছেন, সেখানেই আছে। কেবল আপন মনে বসে বসে কি ভাবে, এছাড়া তার আর কোনো খারাপ লক্ষণ নেই। জানেন তো, কিছু খেতে চায় না, শুতেও চায় না, বেড়াতে যেতেও চায় না। কেবল রাত দিন বসে বসে কি যেন ভাবছে, ওই তার রোগ। পরীক্ষায় পাশ না করেই বোধহয় এমন হয়েছে। শুধু পরীক্ষায় পাস না, সে অনেক কথা। আপনাকে বলতে আর কি, আপনি তো ঘরের লোক। আসলে দিদি পরীক্ষা দেওয়ার পর বাবা তার এক সম্বন্ধ ঠিক করলেন। চটি গায়ের উকিল, হাতে পয়সা আছে। কিন্তু লোকটা তার আগেও বেশ কয়েকটা বিয়ে করেছে, বয়স 40-এর ওপর। দিদি সব শুনেছিল কিন্তু কিছু বলেনি। মা কত বোঝালেন, কিন্তু বাবার ইদানিং কি হয়েছিল কে জানে। দিদিকে একেবারে বিষ নজরে দেখতেন। দিদি শেষে রেগে গিয়ে খবরের কাগজ থেকে কোথাকার স্কুলে মাস্টারির দরখাস্ত করে, চাকরিও পায়। কিন্তু বাবার হাতে তাদের চিঠিটা এসে পড়ে। তারপর সেই কি অপমান আর কি কাণ্ড। তারপরই পরীক্ষার রেজাল্ট বেরোলো আর দিদি ফেল হলো। সে আবার আরেক কাণ্ড। বাবা হঠাৎ মারা না গেলে বাবা ঠিক করা পাত্রের সঙ্গেই দিদির বিয়ে হয়ে যেত। এই সব গোলমেলেই না দিদি কেমন হয়ে গেল। আসলে দিদি তো চিরকালই খুব অভিমানী। দিদির কোনো দোষ ছিল না। সে যে মাস্টারি দরখাস্ত করেছিল, সে শুধু অপমানের জ্বালায় জ্বলে। তারপর বিনা আমায় বসতে বলে তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে গেল এবং কিছুক্ষণ পরে পুরনো দিনের মতো নিজের হাতে চা, জলখাবারের রেকাবি আর জলের গ্লাস নিয়ে ঘরের টেবিলে রেখে বলল, আসুন, খেয়ে দেখুন চাটা। তবে আপনার ডাক বাংলোর বাবুর্চির মতো হবে না, এটুকু বলতে পারি। বিনা আগেকার চেয়েও সুন্দর আর বড় হয়ে উঠেছে, তবে ওর ধরনগুলো ঠিক একই আছে, একটুও বদলায়নি। বেশ লাগে ওকে। ওঠবার সময় বিনা বলল, আপনি কাল সকালেই আসবেন তো? আমি কিন্তু মাকে বলেছি, আপনি না এলে কিন্তু ভারী রাগ করবো, এখনই বলে দিচ্ছি। কাল সকাল হলে রঘু মিশিকে ডাক বাংলায় পাঠিয়ে দেব, কেমন? এবারকার অফিসের কাজ শেষ হয়ে এসেছে, বেশি দিন আর ঢাকায় থাকতে হবে না, অল্প দিনের মধ্যেই কলকাতা যেতে হবে ইত্যাদি প্রভৃতি নানা কিছু বললাম। কিন্তু কিছুতেই লাভ হলো না। তার মনেও বেশি কষ্ট দিতে পারলাম না। রাজি হয়ে বললাম, আচ্ছা বেশ তাই হবে, তবে একটু দেরি হয়ে যাবে হয়তো। এই ধরো বেলা 9টার মধ্যেই আসবো। আপনার সেই ঘরটা, সেখানেই থাকবেন। সকাল 8টার আগে আমি রঘু মিশিকে পাঠিয়ে দেবো এখানে। আর শুনুন, সকালে চা খেয়ে আসবেন না যেন, কেমন? এখানে এসে খাবেন। ডাক বাংলোয় ফেরবার পথে সেদিন একটা সত্য আমার কাছে বেশ পরিষ্কার হয়ে উঠল। হঠাৎ করেই বিনারা আমার বড় আপন হয়ে উঠেছে। মানুষের সঙ্গে মানুষের এরকম সহজ সম্পর্ক আদান প্রদান যে জীবনের কত বড় সম্পদ, তা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। সম্পর্ককে ছোট করে দেখতে শিখি। মেয়েরা এটা কেমনভাবে সুন্দর করে করতে পারে। ওদের মনের সৌন্দর্য জগৎকে যে কত দিক থেকে মঙ্গল ও কল্যাণে ভরে রেখেছে, সে কথা সেদিন নির্জন ডাকবাংলোর বারান্দাতে বসে মনে প্রাণে অনুভব করলাম। সব কথা বুঝিয়ে বলা যায় না। শুধু তারাদের দল যখন অনন্ত অন্ধকারের মধ্যে কাঁপে, রাত্রি অপূর্ব রহস্যময় হয়, রাত জাগা পাখির ডাক দূর থেকে ভেসে আসে, মনের মধ্যে নাম না জানা উল্লাসে সে সত্যটুকু নিজের কাছে নিজে পরিস্ফুট হয়ে ওঠে। ডাক বাংলোয় ফিরে দেখি আমার এক পুরনো বন্ধু আমার জন্য অপেক্ষা করছেন। তিনি ইন্স্যুরেন্সের দালাল, নারায়ণগঞ্জে কাজে এসেছেন এবং সেখানেই আছেন। তার নামে তার একটা মানি অর্ডার এসেছে, কিন্তু সেখানকার পোস্টমাস্টার তাকে চেনেন না। তাকে শনাক্ত করবারও কেউ সেখানে নেই বলে টাকাটা দিচ্ছেন না। এদিকে তার হাতেও 1 পয়সা নেই। এখন কি করা যায়?
খুব ভোরের ট্রেনে বন্ধুকে নিয়ে নারায়ণগঞ্জে রওনা হলাম। যাবার সময় চৌকিদারকে বলে গেলাম, কেউ যদি এসে খোঁজ করে তবে বলতে যে আমি জরুরি কাজে নারায়ণগঞ্জে চলে গিয়েছি, আজই ফিরব। বললাম বটে, কিন্তু সেদিন আর ফেরা হলো না। নারায়ণগঞ্জে কাটল দিন 2। নারায়ণগঞ্জ থেকে ডাক বাংলোয় ফিরেই অফিসে চিঠি পেলাম, বিশেষ দরকারে কুমিল্লা যেতে হবে। ডাক বাংলোর চাপরাশি বললে, রঘু মিশির 2 দিন এসে ফিরে গিয়েছে। এদিকে ট্রেনের আর দেরি নেই, ফেরবার পথেই বিনার সঙ্গে দেখা করা ঠিক করলাম। কুমিল্লা থেকে যেতে হলো চট্টগ্রাম, সেখান থেকে স্টিমারে বরিশাল, সেখান থেকে কলকাতা। তারপরেই ফাল্গুন মাসে আমার ছোট বোনের বিয়ে, সেই উপলক্ষে 1 মাসের ছুটি নিয়ে বাড়ি। ছোট বোনের বিয়ে শেষ হয়ে যাওয়ার কিছুদিন পরেই মা পড়লেন অসুখে এবং মাসখানেক ভোগবার পর চৈত্র মাসের মাঝামাঝি সেরে উঠলেন, কিন্তু চেঞ্জে যাওয়ার দরকার হলো। অফিসে আরও 1 মাস ছুটির দরখাস্ত করাতে তারা ছুটি তো দিলেই না, বরং লিখলে তাড়াতাড়ি কাজে যোগ না দিলে অন্য লোক বহাল করবে। চাকরিতে ইস্তফা দিয়ে এক লম্বা চিঠি লিখলাম সেখানে। এতদিন পরে ভেবে দেখি জীবনের গতি অপূর্ব, অদ্ভুত। এর চেয়ে বড় রোম্যান্সের সন্ধান কেউ দিতে পারে না। বিনাকে যখন বলে আসি পরদিন সকালে তার ওখানে যাব, এমনকি তার মন ভালো রাখবার জন্য তাকে কি কি সব বই পড়াবো তা পর্যন্ত ভাবতে ভাবতে এসেছিলাম, তখন কে জানতো বিনার সঙ্গে দেখা আর তো হবেই না, আমার ঢাকা যাওয়ার পথই একেবারে বন্ধ হয়ে যাবে। তারপর কয়েক বছর কেটে গেল। আইন পাশ করে আলিপুর কোর্টে বেরোতে আরম্ভ করলাম। ভবঘুরে জীবন ক্রমে পেছনে পড়ে গেল। মাত্র নির্জন অবসর মুহূর্তে দুপুরবেলায় মাঝে মাঝে সেসব দিনের নানা কথা মনে পড়ে, তখন যেন স্বপ্নের মতো ঠেকে। এই সব স্মৃতির জন্যই জীবন মধুময় হয়ে ওঠে, মনে করতে বড়ই ভালো লাগে। এদিকে সময় তো আর থেমে থাকে না। বিয়ের কথা বলে বলে বাড়ির লোকজন পাগল করে দিল আমায়। আমার জ্যাঠামশাই ভবানীপুরে কোথায় একটা বিয়ের সম্বন্ধ ঠিক করে পাত্রী দেখে এসে খুব প্রশংসা করলেন। জ্যাঠাইমার অনুরোধে তাদের বাসা থেকে রওনা হয়ে বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে একদিন মেয়ে দেখতে গেলাম। বেলতলা রোডে 1 তলা ছোট বাড়ি, বাড়ির সামনে ছোট্ট একটা কম্পাউন্ডও। গেটের ওপরকার লোহার জাফরিতে থোকা থোকা মাধবীলতার গুচ্ছ। আমরা গিয়ে বৈঠকখানায় বসবার অল্পক্ষণ পরেই মেয়েকে আনা হলো। তার মুখের দিকে চেয়েই আমি চমকে উঠলাম। বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বার হলো না। বীণা! কিন্তু এ কোন বীণা? 4 বছর আগের সেই চঞ্চলা বীণা নয়, এ অপূর্ব সুন্দরী, ধীর স্থির তরুণী। মেয়ের মামা পরিচয় দিলেন মেয়েটি বেথুনে ফার্স্ট ইয়ারে পড়ে, ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, পড়াশোনায় বেশ ভালো। বাপ ঢাকার উকিল ছিলেন, মারা গিয়েছেন। বীণা চোখ নিচু করেছিল, আমার দিকে চায়নি। সে বোধহয় জানেও না যে আমি পাত্র। বাড়ির বাইরে এসে বন্ধুরা আমাকে ভাগ্যবান বললেন, ওরকম পাত্রী অদৃষ্টে জোটা নাকি, ইত্যাদি। আমি কাউকে কোনো কথা বললাম না। শুভ দৃষ্টির সময় কাপড় ঢাকা দিয়ে দেওয়া হলো না। এমনি দুজনে দুজনের দিকে চেয়ে দেখলাম। বীণার মুখের অবস্থা ফটো তোলার মতো হয়েছিল। অনেক রাত্রে বাসরে সে শাসনের সুরে বলল, আপনি তো আচ্ছা, তলে তলে বুঝি এইসব কুমতলব ছিল। আমি বুঝি জানি, মেয়ে দেখবার দিন তো আমি জানলাম। ও, আগে জানতে পারলে বোধহয় তুমি এতে রাজি হতে না, না? বীণা রাগে ঘাড় দুলিয়ে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। আমার দিকে না তাকিয়েই বলল, কোথায় ছিলে একদিন নিরুদ্দেশ হয়? আর এলেন না কেন সেবার? সংক্ষেপে কৈফিয়ত দেওয়ার পরে আগ্রহের সুরে জিজ্ঞাসা করলাম, প্রতিমাকে দেখছি না, সে কি এখানে আসেনি আজ? এবার বীণা আমার মুখের দিকে চাইল।
চেয়ে চুপ করে রইল। তারপর সংযত সুরে বলল, জানেন না, দিদি আর নেই। সেবারই মাঘ মাসে মারা যায়। মাথা তার ভালো হয়নি। আপনার নাম বড় করতো আমার কাছে। কতদিন যে বলেছে। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30 নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।